জলপুরির কাছে চলে আসছি। এমন সময় দেখলাম একটা জাল আমার উপরে ফেলা হলো। আমি কিছুই করতে পারলাম না, জালটা আমাকে পুরো আটকে দিল। আমি নড়তে পারলাম না। জালের ভিতরে মনে হয় ইলেকট্রিক কিছু একটা লাগানো হয়েছে, যেটার শক লাগলো কিছুটা আমার শরীরে, কিন্তু সেটা কিছুই হলো না আমার। হঠাৎ বড় একটা জলমানব সামনে থেকে বিশাল একটা লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করলো। সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে গেলাম, আর কিছুই মনে পড়ছিল না আমার। যখন জ্ঞান ফিরলো আমি দেখলাম আমাকে বেঁধে রাখা হয়েছে একটা শিকল দিয়ে। আমার চারপাশে খালি জায়গা, একটা স্টেডিয়ামের মতো জায়গা। এটা আমি দেখেছি বর্তমানে। এখানে তো সব বন্দীদের শাস্তি দেওয়া হয়, তাহলে কি এও আমাকে শাস্তি দিবে? আমি চারপাশে তাকালাম, দেখলাম জলমানব, জলপরি, সাথে আরো অনেক প্রাণীতে ভরা আশেপাশ। একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে দেখলাম রাজা, রানী, রাজকুমারী, রাজকুমার আর প্রাসাদের সব লোকজন মনে হবে, কারণ তাদের জামা কাপড় তো বর্তমান সময়ের মতোই। সবচেয়ে বেশি অবাক হলাম কাকড়ার মতো প্রাণীটাকে দেখে, যেটা মানুষের আকারের কিন্তু হাত ও মুখ কাকড়ার মতো। অনেকটা অদ্ভুত লাগে। সব চুপচাপ দেখে আমি বলতে শুরু করলাম, আমাকে এভাবে বন্দি করা কি জলপুরীর কোনো নিয়মের মধ্যে পড়ে? নিয়ম? জলপুরীর নিয়মের মধ্যে আসে অচেনা কেউ যদি রাজ্যে চলে আসে তাহলে তাকে বন্দি করতে হয়। মনে হয় লোকটা মন্ত্রী। ও সেটা তো শুধু জিন বা মানুষ বাদে অন্য জলপুরীর প্রাণীর জন্য, কিন্তু আমি তো মানুষ। সেটাই তো ভাবছি, এটা কিভাবে সম্ভব? একজন মানুষ কিভাবে পানিতে আসে এভাবে আমাদের মতোই? এসব আলোচনা বাদ দিন মহামন্ত্রী। আমাদের এক সৈনিক এই মানুষকে কিছু একটা করতে দেখেছে, যেটার কারণে পানির বিশাল একটা জায়গা নষ্ট হয়ে গেছে। সেখানে আমার খাস মহলও ছিল, সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে। এখন সে আমাদের রাজ্য চলে আসছে। সে কি না কি সেটা আমরা দেখব না? তাকে শাস্তি পেতেই হবে। তাহলে এই ব্যাপার, আমাকে শাস্তি দেওয়া হবে? কি শাস্তি দিবেন তাহলে? আমার হাত তো পানিতে আছে। আমি অনুভব করতে লাগলাম সিগমা আছে কিনা আশেপাশে। দেখলাম দূরেই সে বিশাল অক্টোপাস হয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি তাকে ডাকতে লাগলাম, সে ডাকে সাড়া দিল। আমার দিকে আসছিল সে। আর এদিকে রাজা ঘোষণা দিলেন আমাকে 10 বল্লম ছুঁড়ে হত্যা করা হবে। যদি আমি বেঁচে যাই এই 10 বল্লম থেকে, তাহলে আমাকে মুক্তি করে দিবে ওরা। আমি শুধু রাজার দিকে তাকে একবার মুচকি হাসি দিলাম। কি বা করবো আর, এরা তো যে কত বড় মূর্খ তার প্রমাণ পেলাম আমি। আগে এদের কিছু দেখাতে চাই না। সবাই দেখলাম আমাকে মারার জন্য সেই ব্যবস্থা করতেছিল। 10 জন জলমানব আমার থেকে 50 গজ দূরে দাঁড়ালো। তারা দূর থেকে বল্লম ছুঁড়ে মারবে, যার নিশানা একদম ঠিক হবে, মানে আমার 2 চোখের একটাতে লাগবে। তার সাথে রাজার মেয়ে মানে রাজকুমারীর বিয়ে দেওয়া হবে। এমন আশ্চর্যকর আয়োজন আমি আগে দেখিনি। আমাকে শাস্তি দিবে, সেই সাথে রাজার মেয়ের বিয়ে দিবে। শালারা কি মানুষ নাকি অন্য কিছু? ও, আমি তো ভুলে গিয়েছি, ওরা তো মানুষ না, ওরা তো এক একটা জলমানব, এক একজন জিন। ওরা এই সিগমার বাচ্চাটাও আসছে না কেন? আমি শুধু আমার ত্রিশূলটা একবার হাতে পেয়ে যাই, তারপর ওদের দেখাবো সবাইকে। শালারা আমার হাত বেঁধে রাখছে। কোমরে ত্রিশূল রয়েছে বুঝতে পারতেছি, কিন্তু হাতে কিভাবে নেব? আমার হাত যে বন্দি। আমাকে অনেকটা শক্ত করে বেঁধে রেখেছে শিকল দিয়ে। এই সিগমা যদি এখন না আসে তাহলে তো আমার জীবন মনে হয় শেষ। শালার এমন প্যাচে কখনো পড়ি নাই। একবার শুধু মুক্তি হলতে দে, আমাকে পুরো জলপুরি ধ্বংস করে দেব আমি। আমাকে তো এরা চিনে না, আমি কি করতে পারি? আচ্ছা দেখা যাক কি হয়। আমি ভাবলাম হয়তো এরা অপেক্ষা করবে, কিন্তু না, একজন তো একটা বল্লম আমার দিকে ছুঁড়েই মারলো। আমি চোখ বন্ধ করেছিলাম। যাক, নিশানা খারাপ ছিল, তাই হয়তো আমি বেঁচে গেছি। কিন্তু পরেরটা এসে লাগলো আমার ডান হাতের কবজায়। এত ব্যথা লাগলো যে বলে বোঝাতে পারবো না। এবার কিছুটা ভয় হতে লাগলো, কারণ এর পরেরটা যে কোথায় লাগবে তার কোনো ঠিক নাই। আমি চোখ বন্ধ করেছিলাম। পালোয়ানের মতো একজন জলমানব আমার দিকে বল্লম ছুটতে যাবে, এমন সময় সিগমা আসলো অক্টোপাসের আকারে। আমি খেয়াল করিনি ওই দিকে, কারণ আমার চোখ বন্ধ ছিল। সিগমা এসে যে কয়টা আমার দিকে বল্লম ছোড়বার জন্য দাঁড়িয়েছিল সব কয়টাকে গিলে নিল। আরো অনেক জলমানব আসছিল সিগমাটাকে আটক করার জন্য, কিন্তু সিগমার আকার দেখে তারা আসলেই ভয় পেয়ে গেছে। মুহূর্তে সিগমা বিশাল একটা হাঙর হয়ে গেল। এটা দেখে সবাই খুব আতঙ্কিত হয়ে গেল। সিগমা তার লম্বা নাক দিয়ে আমাকে যে লোহার শিকল দিয়ে বাঁধা হয়েছে সেটা আঘাত করলো। সাথে সাথেই শিকল ভেঙে চুরমার হয়ে গেল।
এবার বিশাল হাঙর হয়ে সিগমা এক একটাকে মারতে শুরু করলো। আমার হাতের কবজায় এখনো বল্লমটা গেঁথে আছে। আমি সেটাকে বাম হাত দিয়ে টেনে তুললাম। অনেক কষ্ট হলো, কিন্তু এটা নিমিষেই জন্য সেটা আমি বুঝতে পারলাম। আমি কোমর থেকে ত্রিশূলটা বের করলাম। অনেক রেগে গেছি আমি। সঙ্গে সঙ্গে ছোট ত্রিশূলটা বড় হয়ে গেল। ত্রিশূলটা থেকে সাদা আলো বের হতে লাগলো। বুঝলাম না, তলোয়ার দিয়ে লাল আলো বের হলো আর ত্রিশূল দিয়ে সাদা আলো, তাহলে কি এই লাল আর সাদা এই দুই জাদু কি ত্রিশূল আর তলোয়ারের মধ্যে আছে? আমি অনেক রেগে গেছি। তখন আশেপাশে কি আছে জানি না, আমার চোখ দুটো সাদা হয়ে গেল রাগে। আমার শরীর থেকে কেমন জানি একটা সাদা আলো বের হতে লাগলো। আমি ত্রিশূলের শক্তিটাকে এখন কন্ট্রোল করতে পারতেছিলাম না। মনে হচ্ছিল এই জিনিসটা এখন আমাকেই কন্ট্রোল করছে, আমাকে বলছে আশেপাশে সবকিছু ধ্বংস করে দিতে। আমি ভেবেছিলাম তলোয়ারের থেকে মনে হয় এটার ক্ষমতা কম হবে, কিন্তু কোনো দিক থেকে আমি কম দেখছি না। উল্টো এই ত্রিশূল আগের থেকে 50 গুণ শক্তিশালী। তাহলে প্রথমে যে ত্রিশূল আমার কাছে ছিল ওইটাই তো এটা, তাহলে সেটা এত কম ক্ষমতাশালী কেন ছিল বুঝলাম না। আমি কিছু বুঝার আগেই ত্রিশূলটা দিয়ে জোরে মাটিতে আঘাত দিলাম। আমি নিজের চোখে প্রথম এত ধ্বংস দেখলাম, মনে হলো আমার সামনে কয়েকটা পারমাণবিক বোমা ফেলানো হয়েছে। এখানে নিজের রাগকে আমি কন্ট্রোল করতে না পেরে পুরো জলপুরীর পুরোটাই ধ্বংস করে দিলাম আমি। এবার আমার নিজের রাগ আস্তে আস্তে কমতে লাগলো। আমি চারদিকে তাকালাম, কি করলাম আমি? পুরো জলের মানব আমি ধ্বংস করে দিলাম। সবাই কি মারা গেছে? আমি আশেপাশে তাকালাম, দেখলাম যে জায়গা দিয়ে আমাকে দেখতে আসা জলমানবগুলো দাঁড়িয়ে ছিল, সেইগুলো উপরে একটা প্রতিরক্ষা ঢালের মতো কিছু একটা বানানো হয়েছে জাদু দিয়ে। আমি বুঝতে পারলাম কাজটা কে করেছে। সিগমা ছাড়া আর কেউ কাজটি করেনি। আমি আশেপাশে দেখলাম সিগমা রাজবংশের সবাইকে বাঁচিয়েছে ওর জাদু দিয়ে। শুধু আশেপাশে যারা ছিল তাদেরকেই বাঁচিয়েছে ও এই পুরো ধ্বংস থেকে। কিন্তু পুরো জলপুরি একদম ছাই হয়ে গেছে, শুধু এই স্টেডিয়ামই দাঁড়িয়ে আছে এটার জায়গায়। আমি খেয়াল করলাম আমি মাটি থেকে পানিতে ভাসছি। নিজের কাছে আমার নিজেরও এখন খারাপ লাগছে। আমি ত্রিশূলের ভয়াবহতা নিজের চোখে দেখলাম। এত শক্তিশালী জিনিস নিজের আয়ত্তে আনা এত সহজ হবে না। আমি সিগমার দিকে একবার তাকালাম, অনেক দুর্বল হয়ে আছে, এখনো ঢাল বানিয়ে রেখেছে। আমি ওর দিকে তাকানোর পরে ছোট্ট করে একটা হাসি দিল সিগমা, তারপর ওর ক্লান্ত শরীর পড়ে গেল নিচে। আমি দেখতে পেলাম এতক্ষণ ঢালের ভিতরে থাকায় কিছুই হয় নাই ওর, কিন্তু দুর্বল হওয়ার কারণে ও আর জাদু করে কোনো প্রাণী হতে পারলো না। তাই প্রাণীতে সাঁতার না জানা মানুষের মতো করতে লাগলো। আমি তাড়াতাড়ি সাঁতার কেটে ওর দিকে গেলাম। ওকে ধরে ত্রিশূল দিয়ে আমি গোল একটা ঢাল বানালাম। তারপরে ওকে কাঁধে নিয়ে আমিও পানি থেকে উপরের দিকে যাচ্ছিলাম। সিগমার অবস্থা অনেক শোচনীয় হয়েছে, কারণ ও অনেক ক্লান্ত হয়ে গেছে। ওকে বিশ্রাম নিতে হবে এখন এখান থেকে। আমি বুঝলাম না আমি কি করে ফেললাম। জলপুরীকে এভাবে ধ্বংস করে দেওয়া কি কোনো মানে হলো? আমার মাথায় কিছুই ঢুকতেছিল না। সিগমা সমুদ্রের বালির উপরে শুয়ে পড়লো। আমি ত্রিশূলটা মাটিতে রেখে চুপ করে বসে রইলাম। মহারাজ, ওটা কি এমন হলো যে জলপুরি আপনি ধ্বংস করে দিলেন? জানি না, আমি বুঝলাম না কিছুই। আমি ত্রিশূলটাকে নিজের আয়ত্তে আনতে পারলাম না। এমন মনে হচ্ছিল এই ত্রিশূলই আমাকে কন্ট্রোল করছিল। মহারাজ, আমার মনে হয় এই অস্ত্র ব্যবহার ঠিক হবে না, কারণ রেগে গেলে আপনি নিজের রাজ্যেরই ক্ষতি করতে পারেন। না সিগমা, অনেক কিছুই আমার মাথায় ঢুকেছে। কি মহারাজ? সেটা আপনি বুঝবেন না সিগমা। আমি বুঝতে পেরেছি কেন বর্তমান সময়ে বলে হারকিউমাসের ত্রিশূলের মধ্যে সৃষ্টি এবং ধ্বংসের শক্তি রয়েছে। খুব ভালো করে বুঝতে পেরেছি কেন এইসব ভিন্ন প্রাণীদের আমি বর্তমান সময়ে দেখতে পারিনি। এখন তো বেঁচে আছে সামান্য কিছু জলমানব এবং জলপরি। এরা বংশবিস্তার করে আবার এদের নতুন সূচনা করবে। তবে এত শক্তির ত্রিশূলের ক্ষমতা আস্তে আস্তে কমে গিয়েছিল কিভাবে? নাকি আমি কোনো না কোনোভাবে কমিয়ে দিয়েছিলাম যাতে আমি এটাকে কন্ট্রোল করতে পারি? হয়তো এমন কিছুই হবে। হ্যাঁ, এটাই হবে। আমিও সিগমার পাশে শুয়ে পড়লাম। এতক্ষণ খেয়াল করে নিয়ে রাত হয়ে গেছে। আমাদের দুজনের উপরেই আকাশের বিরাট চাঁদ দেখা যাচ্ছে, অনেক বড় একটা চাঁদ। আমি আর সিগমা চুপচাপ তাকিয়ে আছি সেটার দিকে। মহারাজ, আস্তে আস্তে চাঁদের আলো কমে যাচ্ছে কেন? হ্যাঁ, আমিও দেখলাম চাঁদের আলো হঠাৎ কমে যাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা চাঁদকে দেখে দিচ্ছে। আমি দেখেই বুঝলাম প্লেন তো এখনো তৈরি হয় নাই। তাহলে আকাশপুরীর আকাশ মানব কিংবা আকাশপুরীর কেউ হবে। কিন্তু
একজন না একজন, সেটা আমি হলপ করে বলতে পারি। অনেকে হবে, না হলে পুরো চাঁদকে এভাবে ঢেকে রাখা সম্ভব নয় কোনোভাবেই। আমার এখন কোনো ইচ্ছাই নাই আকাশপুরী ধ্বংস করার, তাই আমি এখানে শুয়ে থাকার সিদ্ধান্ত নিলাম। দেখি যা হওয়ার হবে। সিগমা আর আমি শুয়ে শুয়ে দেখতে লাগলাম এক একজন আকাশ মানব নিচে নামছে, তবে ওরা মাটিতে নামছে না। সবাই পানির একটু উপরে থেকেই ডানা উধাও করে পানিতে লাফ দিচ্ছে। সবাই পানির নিচে যাচ্ছে, একজন নয়, দুইজন নয়, পুরো একটা সেনা পানির নিচে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এরা পানির ভিতরে জলপুরীর সাথে যুদ্ধ করতে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কোন রকম জাদু ছাড়া আকাশপুরীর জিনগুলো পানিতে কিভাবে যাচ্ছে? ওরা তো পানিতে নিঃশ্বাস নিতে পারে না, আমি দেখেছি। আমি তাড়াহুড়া করে পানিতে হাত দিলাম, অনুভব করতে লাগলাম পানিকে। দেখলাম সবাই পানির নিচে শ্বাস নিতে পারছে, কিন্তু কিভাবে সেটা আমি কোনো মতেই বুঝতে পারলাম না। বিষয়টা খুবই আশ্চর্যের। আমি সিগমাকে বলতে যাব কিছু, তখন সিগমাও দেখি অবাক হয়ে আছে। কি হলো, আপনি অবাক হয়ে গেলেন কেন? আমি কি এসব সত্য দেখছি সব? হ্যাঁ, কেন, কি হয়েছে? শুধু কাহিনীতেই পড়ে গেছি, ডানাওয়ালা ফেরেস্তা আছে, আজকে নিজের চোখে দেখলাম। আমি সিগমার কথা শুনে হাসবো না কাঁদবো সেটা বুঝতেছি না, তবে এটা বুঝেছিলাম জলপুরীতে এখন যারা বেঁচে আছে তারা নিশ্চয়ই বিপদে আছে। আমি কি যাব তাদের কাছে? তার চেয়ে তাদের কাছে আমি একটা বার্তা পাঠিয়ে দিই। আমি আর এই ক্ষমতার কথা আগে উল্লেখ করেছি অনেকবার, কিন্তু এটা কেমন সেটা বলছি। আমি পানিতে হাত দিলেই চোখ বন্ধ করে আশেপাশের সব দেখতে পাই। হয়তো অনেক জলপরি পারে এটা করতে, আর আমি যে কোনো জলের প্রাণীদেরকে দূর থেকেই দেখতে পারি, তাদের সাথে কথা বলতে পারি। এটা নিশ্চয়ই জেনে গেছেন আগেই। আমি আমার ক্ষমতাকে ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। জানি না কি হবে না কি হবে না, কিন্তু চেষ্টা করি। তাদের এত বড় একটা ক্ষতি করলাম, আর তো ক্ষতি করতে চাই না। আমি জলপুরীর রাজাকে দেখতে পেলাম, এখনো বসে আছে স্তব্ধ হয়ে সেখানেই। আমি তাকে তাদের উপরে আসন্ন সামনের বিপদের কথা বললাম। তার রিয়াকশন দেখে বুঝতে পারলাম সে আমার কথা বুঝতে পেরেছে। তারা কিভাবে বাঁচতে পারবে আমি এটা রাজাকে বলে দিলাম। চলুন সিগমা, এবার আমরা আমাদের রাজ্যে ফিরে যাই, রাত তো অনেক হলো। কিন্তু মহারাজ, পানির ভিতরে তো ব্যাপারটা ভালো হবে না। সামনে সিগমা, আপনি ভাবুন তো, তাদের রাজ্য কি আমাদের ভিতরে পড়ে? আর তাদের রাজ্যের রাজা কি আমরা, কিংবা তারা কি কোনো সাহায্য আমাদের চেয়েছে? আর তারা কি করেছে? আমি তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম খুশি মনে, উল্টা তারা আমাকে বন্দি করে মারতে গিয়েছিল। কিন্তু মহারাজ, তাদের পুরো রাজ্য ধ্বংস করা কিন্তু আমাদের ঠিক হয়নি। শুধু যারা এই আদেশ করছিল তাদেরকেই শাস্তি দিলে হতো। আমিও এটাই করতে চেয়েছিলাম সিগমা, কিন্তু কেন জানি না ত্রিশূলটা আমাকে সেটা না করতে দিয়ে ওর হুকুম মতো কাজ করলো। কিন্তু এখন তো মনে হচ্ছে এই ডানাওয়ালা ফেরেশতাগুলো ওদের মেরে ফেলবে। ওরা কিছুই করবে না সিগমা, ওরা যাচ্ছে আমাদের ধ্বংস করা জলপরীকে ঠিক করে দিতে। হ্যাঁ, এবার চলুন প্রাসাদে যাওয়া যাক। আপনিও আহত, আমিও আহত হয়েছি, আমাদের দুজনের বিশ্রাম করতে হবে। আহত কথাটা বলার পর আমি ডান হাতের কবজাটা দেখলাম, একদম ঠিক হয়ে গেছে কবজাটা। বুঝলাম না কি হলো, ত্রিশূল কি আমাকে ঠিক করে দিল? আগে তো এমন হতো না, হলেও নিজের শরীরের ক্ষতগুলো সাধারণ সময়ের থেকে একটু তাড়াতাড়ি ঠিক হতো, কিন্তু এখন তো দেখছি সাথে সাথেই ঠিক হয়ে গেল। না, আমার এভাবে ত্রিশূল ব্যবহার করা ঠিক হবে না, আমাকে এটা পুরো ব্যবহার করতে শিখতে হবে। আমি আর সিগমা দুজনেই রাজ্যের দিকে হাঁটতে লাগলাম। রাজ্যের কাছে আসতে দেখতে পেলাম ঘোড়া নিয়ে বের হচ্ছে গেট থেকে কিছু সৈন্য। আমাদেরকে দেখেই দুইজন সৈনিক আমাদের দুজনকে ঘোড়ায় উঠালো। আমি আর সিগমা ঘোড়ায় বসে রাজ্যের দিকে চলে আসলাম। কোনো সৈন্যকে কিছুই বলল না। আমি আর সিগমা দুজনেই কোনো কথা না বলে সোজা আমাদের কক্ষে চলে আসলাম। মন্ত্রীও আজকে কোনো কথা বলল না, আরেকটা ভয়ে আছে আজকে আমাকে নিয়ে, কারণ শুনেছে হয়তো আমি কি করেছিলাম। আর সিগমাকে তো এখন অনেক ভয় পাবে, কারণ প্রথম তো ওকে দেখতেই পারতো না মন্ত্রী, কিন্তু এখন তো জানতে পেরেছে সে জাদুকর। আমিও আর বেশি কথা না বাড়িয়ে আমার কক্ষে ঢুকলাম। ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম রিদিতা দৌড়ে আমার কাছে আসলো। আপনার কিছু হয়নি তো? আমার কি হবে, শুনেননি যুদ্ধের কথা? হ্যাঁ, শুনেছিলাম। অনেক শান্তি লেগেছিল যে কোনো রক্ত ছাড়াই যুদ্ধ জিতে গেছেন, কিন্তু পরে শুনতে পেলাম আপনি পানিতে ঝাঁপ দিয়েছেন আর ওঠেননি। সব সেনাকে দেখলাম যখন আপনাকে ছাড়াই ফিরে আসতে,
তখন আরো চিন্তিত হয়ে গিয়েছিলাম। তারপর একটু আগেই আপনাকে খোঁজার জন্য সেনা পাঠালাম আমি। বাবা, একদিনেই স্বামীর জন্য এত দরদ হয়ে গেছে। প্রথম প্রথম তো দেখতেই পারতেন না। আমি রীতিকে টেনে কাছে নিয়ে বললাম, পরে কোথায় গিয়েছিলেন? বলবো, আগে একটু বিশ্রাম নিয়ে নি। আপনি যান, গোসল করে আসুন। আর কত গোসল করবো, এতক্ষণ তো পানির নিচে ছিলাম। দেখছেন না আপনার সাথে বালি লেগে আছে? যান, গোসল করে আসুন। ঠিক আছে, আমি চলে গেলাম গোসল করতে। তারপর এসে রীতিতাকে সব খুলে বললাম। ও অনেকটা কষ্ট পেয়েছে আমার কার্য শুনে, কিন্তু যা করেছি হয়তো ভালোর জন্যই করেছি। এমন লেখা ছিল কাহিনীতে, তাই এমন হবেই। আমার ভবিষ্যতে আমি যা যা করে গেছি তাই তো আমি করছি, কিন্তু আমার বর্তমানের কথা খুব মনে পড়ে যাচ্ছে। এলিনটা কি কি করছে সেটা কে জানে। কবে যে আমি এখান থেকে যেতে পারবো। তবে আমার মনে একটা প্রশ্ন জাগতেছে, সেটা হলো এই টাইম মেশিন কোথা থেকে আসলো? এটা কিভাবে বা আমি পেলাম? আমি তো পেয়েছি আমার ভবিষ্যতের আমার জন্য। আচ্ছা, আমি আরো সামনে গেলে বুঝতে পারবো কিভাবে কি হলো। আমি নিজেও অনেক ক্লান্ত ছিলাম, ঘুম আসছিল খুব। গভীর ঘুমে তলিয়ে পড়লাম আমি শুয়ে ঘুমাচ্ছিলাম। সকালে উঠলাম ঘুম থেকে হৃদিতার ডাকে। ও আলতো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর আমাকে আস্তে আস্তে ডাকতেছিল। এই কয়েকদিনে আমি হৃদিতার ওপরে অনেকটা দুর্বল হয়ে পড়েছি। ধরতে গেলে আমার পুরোটাই, বেশিরভাগ জুড়েই এখন শুধু হৃদিতা। হয়তো ওকে আগে পেলে আর কাউকে লাগতো না। আমি বুঝতে পেরেছি মানুষের মতো মনে মানুষ পরীরা কখনোই হয় না। পরীদের দেখতেই শুধু সুন্দরী মনের হয়, কিন্তু মনের দিক দিয়ে ওরা কখনো মানুষের থেকে জয়ী হতে পারে না। আমি কখনো কারোর প্রতি এতটা টান অনুভব করিনি যতটা না রীতিদার উপরে করি। আসলেই ওর মাঝে অন্যরকম কিছু আছে। হ্যাঁ, এমনিতেও ও সবার থেকে আলাদা, সেটা তো সবাই জানে। আমাকে ডাকতেছিল, আমি ওর ডাকে সাড়া দিলাম। কি হলো, ডাকছেন কেন? আর কত ঘুমোবেন? মন্ত্রী একটু আগেই এসেছিল আপনাকে ডাকতে বলে চলে গেল। কেন, জরুরি কোনো কাজ আছে নাকি? সেটা আমি কিভাবে বলবো? সেটা মন্ত্রীই বলতে পারবে। ও আচ্ছা, আমি শুনে আসি। আমি গোসল করে চলে আসলাম রাজ দরবারে। এসে সিংহাসনে বসলাম। মহারাজ, এত বড় একটা ঝামেলা হয়ে গেছে, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কি হয়েছে মন্ত্রী? আজকে সকালে 50 জনের মতো মানুষ এসেছে আমাদের রাজ্যে। তাদের আগে কখনো দেখিনি, হয়তো ভিন্ন রাজ্যের কেউ হবে। তাই আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা কে, কোন রাজ্য থেকে এসেছে। তখন তারা জলপুরের কথা বলল, আর এটাও বলল আমরা নাকি চিনব না সেই রাজ্য। আরো কিছু কি বলেছে? হ্যাঁ বলেছে, আমাদের রাজ্যে একজনই নাকি তাদের এখানে আসতে বলেছে। সমস্যা নাই, আপনি তাদেরকে এখানে ডাকুন। জি মহারাজ। আর হ্যাঁ, সিগমাকেও আমার কাছে পাঠিয়ে দিন। জি মহারাজ। মন্ত্রী দুজন রক্ষীকে আদেশ দিল। তাদের একজন জলপুরীর নিবাসীদের নিয়ে আসলেন, আরেকজন সিগমাকে নিয়ে আসলেন। আমাকে দেখে তারা বিস্মিত হলো। তারা হয়তো আমাকে রাজার সিংহাসনে আশা করেনি। হয়তো তারা ভাবছে একজন মানুষ হয়ে আমি এত শক্তির অধিকারী কিভাবে হলাম। তাদের কাছে ত্রিশূল আর এই তলোয়ারের ঘটনা হয়তো অজানা, কিন্তু তারা এত ভয়াবহতা খেয়াল করেছে আর বুঝেছে আমি কি করতে পারি। তো আপনি জলপুরীর রাজা? আমি রাজার উদ্দেশ্যে বললাম। হ্যাঁ, আমি রাজা হারকিউমাস। যে রাজ্যে এখন আপনি দাঁড়িয়ে আছেন আমি সেটার রাজা। আপনি কি গত রাতে জলপুরীতে আক্রমণ করেছিলেন? হ্যাঁ। আপনার জন্য কত জল প্রাণীর জীবন গিয়েছে সেটা কি ভেবেছেন? সেটা আপনাদের ভুলের জন্যই হয়েছে। জলপুরীর রাজ্যের সবাই এত নিষ্ঠুর হবে আমি ভাবিনি। আমি কি প্রথমে আপনাদের হত্যা করতে গিয়েছি ওইখানে? আমি তো আপনাদের রাজ্যে ঘুরতে গিয়েছিলাম, আর আপনারা কি করলেন? আমাকে আটকে বল্লম ছুটতে লাগলেন। ভাগ্য ভালো যে আপনারা বেঁচে আছেন, না হলে আপনারাও এখন কুপকাত হয়ে যেতেন। আমরা যেটা করেছি সেটার জন্য আমরা অন্তত দুঃখিত। আসলে রাজ্যর নিরাপত্তার জন্য আমাদের সেটা করতে হয়। সেটা কি রকম নিরাপত্তা? আমার মিত্র যদি সেখানে না আসতো তাহলে কি যে হতো সেটা আমি ভাবছি। এতক্ষণে আমাকে মেরে আপনি আপনার কন্যার বিয়ে দিতেন, যে আমাকে পুরোপুরি মারতো। এমন ভুল আর হবে না। আপনাদের আমি এখানে আসতে বলেছিলাম যাতে আপনারা বাঁচতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেটার জন্য। আমরা সেখান থেকে খুব কষ্টেই বেঁচে গিয়েছি। আকাশপুরীর সৈন্যরা আমাদের যাকেই পাঠাচ্ছিল তাকেই হত্যা করেছিল।
শেষ পর্যন্ত আমরা 50 জনই বেঁচে আসতে পেরেছি সেখান থেকে। হ্যারি কথাটা বলল, আর তখনই সিগমা আমার পাশে এসে দাঁড়ালো। আপনাদের ওপরে তাহলে আকাশপুরীর রাজা আক্রমণ করেছে, কিন্তু আমার জানা মতে আপনাদের সৈন্যরা তাদের থেকে অনেক শক্তিশালী, আর তারা তো জানে না যে আমি আপনাদের উপরে আক্রমণ করব। তাহলে তারা কোন সাহসে আপনাদের উপরে আক্রমণ করতে আসলো, তাও আবার পানির ভেতরে? তারা যাচ্ছে কিভাবে? আমরাও অনেক আশ্চর্য হয়েছি সেটা দেখে। তারা তো পানির নিচে আসলো মানুষের মতোই, দম আটকে মারা যায়। তাদের ডানাও পানিতে ভিজলে কাজ করে না। কিন্তু তারা একা আসেনি, তাদের সাথে আরও একজন ছিল। কে ছিল? উনার মতোই একজন ছিল। আপনি যখন আমাদের উপরে আক্রমণ করলেন তখন উনি যে শক্তি দিয়ে আমাদের রক্ষা করলেন, ওই লোকটাও একই রকম জিনিস ব্যবহার করে। হ্যারি সিগমাকে উদ্দেশ্য করে বলল, ওর শরীর, চোখ কি লাল হয়ে যায়? হ্যাঁ, মহারাজ, এটা হিগমা ছাড়া অন্য কেউ হতে পারে না। হিগমা? হিগমা ওইখানে যাবে কেন? আর হিগমার যদি কিছু না হয়ে থাকে তাহলে মহারানীর ওপরে ওর জাদু শেষ হয়ে গেল কেন? সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে হিগমা অনেক শক্তিশালী হয়ে গিয়েছে আগের থেকে। হ্যাঁ, তবে হয়তো। ওরা আমাদের রাজ্য এসেছিল কিছু খুঁজতে। খুঁজতে? কি খুঁজতে? আমি অবাক হয়ে বললাম, এটা বলা যাবে না, অনেক গোপনীয় একটা বিষয়। আমার কাছে গোপন না রেখে বলে দিন, বিশ্বাস করতে পারেন আমায়। কিন্তু বলেন, বললেই আমি সাহায্য করতে পারবো। ওরা ব্ল্যাক হার্ট খুঁজতে আসছিল। ব্ল্যাক হার্ট? সেটা আবার কি? সংরক্ষিত একটা অন্তত ক্ষমতাধারী গুহা। সেখানে রয়েছে পাপী শক্তি। এই শক্তি আজ পর্যন্ত মাত্র 2 ব্যক্তি নিজের করতে পেরেছিল, কিন্তু দুজনেই একই শক্তি শেষ করে দিয়েছিল। তারা যেমন এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়েছিল, তেমনি সবচেয়ে খারাপ মৃত্যু হয়েছিল তাদের। কিভাবে মরেছিল তারা? এই শক্তি তাদের দেহকে পছন্দ করে নাই, তাই তাদের দেহকে টুকরো টুকরো করে বের হয়ে যায়। 2 বারই এক অলৌকিক শক্তি এসে এই শক্তিকে ওই গুহায় আটকে দিয়ে চলে আসে। মহারাজ, এখন হিগমা ওই শক্তি নিজের করতে চায়। একবার যদি হিগমা সফল হয় তাহলে এই পুরো বিশ্ব ধ্বংস করে দিতে পারবে ও। সেটা হবে না, আপনি চিন্তা করেন না সিগমা। তো রাজা হ্যারিকাস টিটান, আপনি কি জানেন সেই গুহা কোথায়? না মহারাজ, এরা নকরা আমাদের গুপ্ত ঘরে বন্ধ ছিল, কিন্তু আপনি এত পুরো জলপরি তছনছ করে দিয়েছেন, তাই আর এই নকটারাও নাই এখন। তবে শুনেছিলাম এটা নাকি সেই বিশাল গর্তের ভিতরে। সেই গর্তের ভিতরে? আমি সিগমার দিকে তাকালাম। মহারাজ, হতে পারে সেখানে তো অনেক সুড়ঙ্গ রয়েছে। কোনো একটার ভিতর দিয়ে যেতে হবে হয়তো, কিন্তু অন্ধকারে তো খোঁজা অসম্ভব। ঠিক বলেছেন। তাহলে মহারাজ এখন কি করবেন? কি আর করব, বের হব আমি আর আপনি। চলুন মহারাজ। আপনারা যেখানে যাবেন আমাকেও নিয়ে চলুন আপনাদের সাথে। দেখে মনে হলো রাজার ছেলে বলে উঠল, তুমি চুপ থাকো, এসব বিপজ্জনক জায়গায় তোমাকে যেতে হবে না। হ্যারি তার ছেলেকে বলে উঠল। আমি এবার খেয়াল করলাম এতক্ষণে তাদের সবার ভয় কমে গেছে। তার আগে আমাকে দেখে ওরা ভয়ে কাঁপছিল। দেখলাম এখনো রাজার মেয়েটা ভয় পাচ্ছে, কিন্তু রাজার ছেলেটা ভয় কাটিয়ে আমাদের সাথে যেতে চাচ্ছে। নিয়ে যাওয়া যাক। আমার তো আগ্রহ কমছে না, কারণ আমি ব্ল্যাক ম্যাজিকের ঠিকানা পেয়েছি। ব্ল্যাক হার্ট গুহার মাঝেই ব্ল্যাক ম্যাজিককে আটকে রাখা হয়েছে, যেটাকে আমার করে নিতে হবে। না হলে ওই এলিয়েনটার সাথে কি আমি পেরে উঠতে পারবো? অবশ্যই পারবো না। মহারাজ হারকিউমাস, আমাকেও আপনি নিয়ে চলুন আপনার সাথে। ঠিক আছে, চলেন। মহারাজ, কোথায় চললেন আপনি? মন্ত্রী, আমি যাচ্ছি বিশাল একটা গুপ্তধন খুঁজতে, যেটার অপেক্ষায় আমি আছি অনেক দিন যাবৎ। রাজ্যের সকল দায়ভার চালাবে মহারানী, আমি যতদিন পর্যন্ত না আসছি ততদিন। কিন্তু মহারাজ, আর কোনো কথা নয় মন্ত্রী, আমি যেটা বলেছি সেটাই করেন। আমি রানীর সাথে কথা বলে বের হচ্ছি। আমি আমার কক্ষে চলে আসলাম। আপনি আবার যাবেন পানিতে? আপনি কিভাবে জানলেন? দেখেছি সব এখানে বসে। ও, আমি হাসলাম, কারণ দেখতে পেলাম বিছানায় বসে সে এখানে টিভি বানিয়ে দেখতেছিল আমাদের এতক্ষণ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকই সব সামলে নিব। এই রকেট আপনার গলায় কিভাবে? যেদিন আপনি বললেন আমাকে ওড়াতে পারবেন, সেদিন পেয়েছিলাম নিচে এটা। প্রথমে আপনার গলায় রেখেছিলাম এই লকেটটা,
তাই ভাবলাম আপনার হবে, কিন্তু জানি না কেন রকেটটা ধরার পর আমি অন্যরকম অনুভব করলাম। পরে দেখতে চাইলাম কেমন লাগে, তাই গলায় দিয়েছিলাম। তাহলে থাকুন আপনি, আমি যাচ্ছি। আমি রিদিতার কপালে একটা চুমু দিলাম, তারপরে বের হয়ে গেলাম ঘর থেকে। বাইরে এসে দেখলাম সিগমা বসে আছে সেদিনের সেই গাছের গুড়িটার উপরে। আল্লাহ, আমাকে বাঁচাও, আমি উঠবো না। মহারাজ চলে আসুন, আর একটু মজা নেওয়া যাক। আমি রোলার কোস্টারে কখনো উঠিনি, কিন্তু এটাই উঠে সেটার মজা বুঝে গেছি। আমি উঠছি না এটার উপরে। আমি ত্রিশূল দিয়ে এটাকে আঘাত করলাম, কেটে 2 ভাগ হয়ে গেল। কি করলেন মহারাজ? ভালোই করেছি, আমি উঠছি না। আচ্ছা, আরেকটা জিনিস ট্রাই করি তাহলে। কি? আমাকে নিয়ে সিগমা প্রাসাদের সবচেয়ে উপরে চলে আসলো। নিচে তাকালাম, বাবা, দেখে মনে হচ্ছে 10 তালা হবে হয়তো। তখনকার দিনে এত বড় রাজপ্রাসাদ বানানো বরাবরই স্বপ্নের মতো। আমার তো উঁচুতে আগে হাঁটু কাঁপতো, তবে এখন কাঁপে না। ভাবলাম সিগমা হয়তো নতুন কিছু করবে, কিন্তু বানজি জাম্প করবে সেটা কে জানে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ও লাফ দিল। আমি তো মনে হয় এবার শেষ। আমি চোখ বন্ধ করে নিলাম। যা, আমাকে আল্লাহর কাছে মনে হয় পৌঁছে দিবে। আমি ত্রিশূলটা বের করলাম, শক্ত করে ধরে কিছু একটা করতে যাব, তখনই মনে হলো কেউ আমাকে শক্ত করে ধরেছে। আমি দেখতে পেলাম বিশাল একটা সাদা ঈগল পাখি। জীবনে এমন কিছু দেখবো সেটা ভাবিনি কখনো। সিগমা আমার পেট শক্ত করে ধরেছে ওর 2 পায়ের নখ দিয়ে। আমাকে শক্ত করে ধরে ও উপরে উঠতেছিল। উপরে উঠতেই আমাকে ছেড়ে দিল। আল্লাহ, আমাকে বাঁচাও এই জল্লাদ পাখিটা থেকে। এটা দেখি আমাকে উপর থেকে ফেলে মেরে ফেলবে। একবার পানিতে যেতে দে সিগমার বাচ্চা, তোকে বোঝাবো কত ধরনের কথা চাল। আমি আবল টাবুল বকবক করতে লাগলাম। সিগমা উপর থেকে উড়ে এসে আমাকে ওর পিঠে বসালো। এখন যদি একটা মোবাইল ফোন থাকতো তাহলে একটা সেলফি তুলতাম আমি। কেউ তো জীবনে কখনো ঈগলের উপরে এভাবে ওঠে নাই। এটা অন্যরকম একটা ফিলিংস। এভাবে যে ঈগল উড়ে নাই কেউ কখনো। বিশাল সাদা ঈগলটা আমাকে নিয়ে চলে গেল সাগরের দিকে। একদম বারমুডা ট্রায়াঙ্গেলের ওপরে সে থামলো পাখিটা। জানি না এই আমলে এই জায়গাটা কি বলে, তবে আমার এখন ফ্লোরিডায় যেতে মন চাচ্ছে অনেক। জানি ফ্লোরিডা এখন পানির নিচে, তাই এখন আর গলদা চিংড়ির রোস্ট খাওয়ার ইচ্ছা পূরণ হলো না। সেই থাই স্যুপটার টেস্টও এখনো মুখে লেগে আছে। ইস, কি দিন ছিল। আর হঠাৎ করে সেই এলিয়েনটা এসে এসব সুখের দিনের 12টা বাজিয়ে দিল। কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই আমি দেশ বিদেশ ঘুরতাম কত সুখে, কিন্তু আজ সেই সুখের দিনের 12টা বেজেছে। এখনো তো চাইলে আমি ঘুরতে পারি এই রাজ্য থেকে আরেক রাজ্যে, কিন্তু এখন কি আর মজা পাবো? এখনো তো আর সৌন্দর্যই ভোগ করতে পারবো না। সিগমা আমাকে ফেলে দিল পানিতে এবং নিজেও মানুষ রূপ নিয়ে নিল। আমরা দুজনে পানিতে পড়তে লাগলাম। সিগমা পানিতে পড়ার আগে একটা সমুদ্র ঘোরা হয়ে গেল, যেটার আকার আমার থেকে দ্বিগুণ। আমিও পানিতে পড়ে গেলাম। এবারের লাভ দেওয়াতে আমি কিছুটা শান্তি পেলাম, কারণ এত উপর থেকে ডলফিনের মতোই করে লাভ কয়জনে বা দিতে পারে। আমি পানিতে নামার পরে মনে পড়লো জলপুরীর রাজকুমার তো আসতে চেয়েছিল, টাকা নাই নেই তো চলে আসলাম আমরা। থাক, এসে যখন গিয়েছি তখন ভালোই হয়েছে। অনেক ইচ্ছা ছিল তলোয়ার নিয়ে কিছুক্ষণ প্রশিক্ষণ নেওয়ার। তলোয়ারের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। সময় তো বের হয় না, তাই এখন সময় বের করেছি যখন। তাহলে প্রথমে সেখানেই যাওয়া যাক। সিগমা, চলুন সেই আপেল গাছের কাছে। আমি উঠলাম সিগমার পিঠে। সামুদ্রিক ঘোড়ায় এখনো ওঠা হয় নাই। যেসব আগে দেখেছিলাম সেসব অনেক ছোট আকারে। বুঝি না এসব অদ্ভুত অদ্ভুত প্রাণী কেন হয় সিগমা। একবার এক প্রাণী হলে তো পারে সে। আমি ঘোড়ার পিঠে বসলাম। মনে হচ্ছিল পানির মধ্যে তেজি ঘোড়া নিয়ে ছুটছিলাম। আমি তো পানির মধ্যে কথা বলতে পারি, কিন্তু সিগমা কোনো প্রাণী হলেও কথা বলতে পারে না। কিন্তু দেখেছি ইদানিংও আর ওর কন্ট্রোল হারাচ্ছে না। মানে বুঝতে পারলাম ওর উপরে হিগমার জাদু পুরোপুরি শেষ হয়ে গেছে। তবে মানতে হবে হিগমা অনেক শক্তিশালী। ওকে হারাতে গেলে অনেক দমের প্রয়োজন হবে। তবে সেটার জন্য আমাকে এই ত্রিশূল আর তলোয়ারের ব্যবহারে পারদর্শী হতে হবে। আমি যদি এই 2 অস্ত্রে একটাতে পারদর্শী হতে পারি তাহলে কেউ আমাকে হারাতে পারবে না। আমি কোনো রকম ত্রিশূল চালাতে শিখেছি, কারণ এর আগে কখনো ত্রিশূল নিয়ে সেভাবে প্রশিক্ষণ হয়নি। তবে ছোট থেকে আমি তলোয়ারে পারদর্শী ছিলাম। আমার দাদা একজন ক্যারাটে শিক্ষক ছিলেন। তিনি বিভিন্ন ধরনের ক্যারাটে শিখাতেন। তার কাছ থেকে আমার বাবা শিখেছে, আর আমার বাবার কাছ থেকে শুধু
আমি তলোয়ার চালানোটাই শিখেছি। আমাদের সাথে প্রথম ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমার বাবা আমাকে এইসব জিনিস থেকে সম্পূর্ণ দূরে রেখেছে। তো তলোয়ার চালাতে বেশি সমস্যা হবে না, সেটা আকারেও ছোট, তাড়াতাড়ি মুভমেন্ট করা যাবে। কিন্তু এই ত্রিশূল আকারে বড় আর নড়াতেও অনেকটা কষ্ট হয়। আমি আর সিগমা চললাম আবার বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে, সেই বিশাল সুগভীর গর্তটার মধ্যে। কত রহস্যজনক যে এই জায়গাটা, আজ পর্যন্ত কত জাহাজ যে এই জায়গায় এসে ডুবে গেছে তার অন্ত নাই। আমরা ঢুকলাম সেই বিশাল গর্তে। এবার আর অন্ধকার নয়। আমি আমার ত্রিশূল এ হাত দিলাম, সঙ্গে সঙ্গে এটা এলইডি লাইটের মতো জ্বলতে লাগলো। এটার যে এই ক্ষমতাও আছে সেটা আমি জানতামই না। আমরা আবার সেই জায়গায় পৌঁছে গেলাম। আসলে এখন যখন আলো জেলে এসেছি তখন দেখলাম যে ফুটো দিয়ে আমরা এসেছি সেটা সবার প্রথমে ছিল, যার জন্য ভুল হয় না এখানে আসতে। কিন্তু তারপর থেকে এখানে অসংখ্য ফুটো রয়েছে। প্রথমবার তো চলে গিয়েছিলাম একটাই। আমাদের কি এই সবগুলো ফুটো দেখতে হবে? হ্যাঁ দেখবো, সমস্যা কি? আমার কাছে তো আছে তাজি ঘোড়া। এখন ওর খিদা লাগলে হাঙর হয়ে কিছু খেয়ে নিবে এখান থেকে। আর আমার হাতে তো ত্রিশূল আছেই। আমি এটা দিয়ে ছোটখাটো একটা এনার্জি বল বানিয়ে সেটা মেরে কোনো এক জায়গায় আগুন ধরাবো, তারপর মাছ মেরে সেটাকে পুড়িয়ে খাবো। তবু এই কালো জাদু আমি খুঁজে এখান থেকে যাব। আচ্ছা, যদি জলপুরীর রাজা যদি আমাকে মিথ্যা বলে, বলতেও তো পারে, দেখা গেল মিথ্যা বলে আমাকে এখানে এনে অন্য কোনো কিছুর দান্দা করতেছে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। ওইখানে রীতিটা আছে, কিছু হলে নিশ্চয়ই কোনো না কোনো উপায়ে আমাকে জানাবে। আমি সেই জায়গায় পারে চলে আসলাম। সিগমা আবারও মানুষ হয়ে গেল। এই জায়গাটাই মনে হয় সবচেয়ে উঁচু এখানের। আমি ত্রিশূলটাকে রাখলাম আর তলোয়ারটা নিলাম, কতক্ষণ ঘোরাতে লাগলাম সেটাকে। আমার কার্যকলাপ দেখে সিগমা সরে দাঁড়ালো, কারণ ওর কাছে জিনিসটা সুবিধার মনে হলো না। আমি শক্ত করে তলোয়ারটা ধরলাম। তলোয়ারটা লাল হয়ে যাচ্ছিল, মানে হচ্ছিল আগুন বের হচ্ছে তলোয়ার দিয়ে। আমি ব্লেডে হাত দিলাম, একটু গরম লাগলো আমার হাতে। আমার হাত পড়তেই এমন একটা আওয়াজ হলো যে আগুনে পানি পড়েছে। আমার হাতে তেমন কিছুই হলো না, কিন্তু মনে হচ্ছিল যদি কোনো মানুষ বা অন্য কেউ এটাকে ধরতো তাহলে সাথে সাথেই পুড়ে যেত সে। আমি চোখ বন্ধ করলাম, যেমনটা করেছিলাম প্রথম ত্রিশূল পাওয়ার পর। অনুভব করতে লাগলাম, এমন মনে হচ্ছিল আমার সামনে আমার থেকেও শক্তিশালী একটা শক্তি আছে। সে আমাকে বলতেছে, আমাকে ধরো। আমি তাকে ধরতে হাত বাড়ালাম, কিন্তু সেটা দৌড় দিল। আমি তাকে ধরার জন্য দৌড় দিলাম, কিন্তু সেও দৌড়াচ্ছে। কোনো মতে তাকে ধরতে পারলাম না। আমি ব্যর্থ হয়ে আমি চোখ খুলে নিলাম। বুঝলাম এটা আমার কাছে এত সহজেই ধরা দেবে না, আমাকে অনেক কষ্ট করতে হবে। তার চেয়ে আমি এটার শক্তি পরীক্ষা করে দেখি কতটা শক্তিশালী হতে পারে এটা। আমি আরো শক্ত করে ধরলাম এটাকে। এবার আরো লাল হয়ে গেল। ভাই, পুরো ফ্রি ফায়ার গেমের লেজেন্ডারি কাটানার মতো মনে হচ্ছিল আমার তলোয়ারটাকে। তো আপনারা কে কে ফ্রি ফায়ার গেম খেলেন অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনাদের ইউআইডিটা দিতেও ভুলবেন না। আর বলবেন আমাকে যেন আমি আপনাদেরকে অ্যাড দিই। আমি অবশ্যই 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 আপনাদেরকে গেমে অ্যাড দেব এবং আপনাদের সাথে গেম খেলবো। তো যাই হোক, আবার গল্পে ফিরি। পুরো ফ্রি ফায়ার গেমের লেজেন্ডারি কাটানার মতো মনে হচ্ছিল আমার তলোয়ারটাকে। নামটা খারাপ না, এটাকে এত বড় করে তলোয়ার না বলে কাটানা বললেই হয়। আমি তলোয়ারটাকে দিয়ে জোরে সামনের দিকে আঘাত করলাম, সাথে সাথেই বিশাল বড় একটা লাল তরঙ্গ সামনের দিকে গেল। দেখতে অনেকটা আগুনের ফুলকির মতো মনে হচ্ছিল। আমি সামনের দিকে তলোয়ারটা চালানোর ফলে সেটা আমাকে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করলো। সেই বলের কারণে আমি পেছনে কয়েক হাত যাওয়ার পরে নিচে পড়ে গেলাম। আর সামনে আমি এটার ভয়াবহতা খেয়াল করলাম। সামনের পাথরের তৈরি দেয়াল ছিল বিশাল বিশাল, সেগুলো নিমিষেই ধ্বংস হয়ে গেল। আমি তাকানো ছাড়া আর কিছুই করলাম না। পাশের দেয়াল ভেঙে গিয়েছে, অনেক ফাঁকা একটা জায়গা হয়ে গেছে। ভাবতেছি এখানে একটা ফুটবল খেলা রাখলে মন্দ হয় না। সবার দৌড়ানোর জন্য পর্যাপ্ত একটা জায়গা হয়েছে। আমি আর বসে না থেকে আবার উঠে আবারও জোরে সামনের দিকে আঘাত করলাম তলোয়ার দিয়ে। এবারও ভয়ানক ধ্বংস হলো, কিন্তু আমাকে যে ফেলে দিচ্ছে সেটা ভালো লাগছে না। অনেকদিনই তো হলো তলোয়ার ব্যবহার করা হয় না, আজকে একটু খেলা করা যাক। আমি আমার জানা তলোয়ারের কৌশলগুলো আবার করতে লাগলাম। সামনে থেকে পিছনে ঘুরিয়ে কিভাবে মারতে হয়, পিছনে থেকে সামনে কিভাবে মারতে হয়, সবই আমি ট্রাই করলাম। মজা পেলাম অনেকদিন পর। হঠাৎ বিষয়টা সিরিয়াস হয়ে গেল। আমি লাফিয়ে লাফিয়ে তলোয়ার নিয়ে তলোয়ার বাজি করতেছিলাম একা একাই। হঠাৎ
তলোয়ার লাল হয়ে গেল সেটা খেয়াল করিনি। আর আমার প্রত্যেকটা তলোয়ারের পদক্ষেপে একটা করে তলোয়ার থেকে তরঙ্গের মতো কিছু বের হচ্ছিল, যেটা আশেপাশের সবকিছুই ধ্বংস করছিল। আমি বুঝতে পেরে থেমে গেলাম। দেখলাম সিগমা বড় বড় একটা ঢাল বানিয়ে নিচে শুয়ে আছে, কান বন্ধ করে। আমি ওর দিকে তাকিয়ে একটু হাসলাম। অনেক ক্ষমতাশালী এই তলোয়ার, সেটা তো আগে বুঝতে পেরেছি, কিন্তু এটাকে যেভাবে হোক আমাকে কন্ট্রোল করতেই হবে। আচ্ছা, তলোয়ারটা দিয়ে যদি ত্রিশূলটায় বড় সড়ো একটা আঘাত করি তাহলে ভেঙে যাবে কোনটা? এই জিনিসটা একটু চেষ্টা করে দেখা দরকার। আমি ত্রিশূলটা বের করলাম, তারপরে সেটাকে হাতে নিয়ে তলোয়ারটাকে ফেলে দিলাম। তারপর ত্রিশূল দিয়ে একটা এনার্জি বল বানিয়ে তলোয়ারের উপরে মারলাম। বিশাল ধামাকা হয়ে গেল, আশেপাশের ধোঁয়ায় ভরে গেল। আমি শুধু তাকিয়ে আছি সেদিকে। জিনিসটা আসলে খুব ভয়াবহ ছিল, কিন্তু তলোয়ারের কিছুই হলো না। এবার ত্রিশূলটা ফেলে তলোয়ার দিয়ে আঘাত করলাম। তলোয়ার দিয়ে আর তরঙ্গ বের করলাম না। তলোয়ার দিয়ে এবার আমি কোপ দিলাম সোজা ত্রিশূলের মাঝে। প্রচন্ড জোরে আওয়াজ হলো, বিদ্যুতের ঝাটকা উৎপন্ন হলো, কিন্তু কোনোটারই কিছুই হলো না। আমি অবাক হয়ে গেলাম, দুটোর কোনোটারই কিছুই হলো না। তাহলে বর্তমানে ত্রিশূলটা ভেঙে গেল কিভাবে? আর বইয়েই আমি কেন লিখবো তলোয়ারটা নিয়ে যেতে এখান থেকে? এই রহস্য আমার মাথায় ঢুকছে না। অনেক ভেবেও কোনো কুল পেলাম না। অবশেষে সিগমাকে বললাম, চলুন গিয়ে আপাতত এখান থেকে গিয়ে আমরা ওই গুহাটা খুঁজে বের করি। হ্যাঁ চলুন। আমি আর সিগমা সেখান থেকে বিদায় নিলাম। একটা গর্ত আমরা দেখতে লাগলাম, কিন্তু কোনো কিছুরই হদিশ পেলাম না। হাতে ত্রিশূল কাজ করছে এনার্জি বাল্বের, আর সিগমা তো আছেই হাঙর হয়ে। দুইটা বেশ কাজে দিচ্ছিল, কিন্তু এখানে 50,000-এরও বেশি গর্ত আছে। এই গর্তগুলো পর্যবেক্ষণ করতে করতে আমাদের পুরো জীবন চলে যাবে। তাও ব্ল্যাক ম্যাজিক বলতে কথা। আমরা 2 দিন যাবৎ খুঁজতে লাগলাম আমাদের কাঙ্ক্ষিত গুহাটা, কিন্তু ইতিমধ্যে যে 2000-এর বেশি গর্ত আমাদের চেক করা হয়ে গেছে। মহারাজ, আমার মনে হচ্ছে ওই রাজা আমাদের বোকা বানিয়েছে। সে তো বলেছে আমরা এখানে পেতে পারি, এটা তো বলে নাই এখানেই পাবো। হ্যাঁ সিগমা, আপনি ঠিকই বলেছেন। আমার তখন উত্তেজিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় নাই। অনেক বড় ভুল করে ফেলেছি মনে হচ্ছে। আমি শুধুই 2 দিন এভাবে নষ্ট করলাম। হ্যাঁ মহারাজ, চলুন ফিরে যাই। হ্যাঁ চলেন। আমি আর সিগমা ফেরত যাচ্ছিলাম। আসলে এখানে এভাবেই খোঁজার কোনো মানেই হয় না। আমরা শুধুই সময় নষ্ট করছি এখানে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমি রাজা হয়েও রাজার মতো ব্যবহার যে করতে পারি না, এটার জন্য এখন আমার আফসোস হচ্ছে। আসলেই এত রাজ্যের রাজা হলে রাজাদের মাথা নষ্ট হয়ে যায়। আমি যদি এখন রাজা না হয়ে আমার পরিবার নিয়ে থাকতে পারতাম, আর এসব কিছু ক্ষমতা যদি আমার কাছে থাকতো তাহলে ভালোই হতো। সেটা হয়তো এখন আর সম্ভব নয়, কিন্তু এটা আমাকে সম্ভব করতেই হবে। বর্তমান সময়ে আমি দেখেছি রাজ্যের অবস্থা, আর আমি কাউকে না বলেই এখানে এসেছি। এই সময়ে তারা নিশ্চয়ই ভেবে নিয়েছে আমি মারা গিয়েছি। এই সময় আমি বুঝতে পারবো কারা কারা আমার বিরুদ্ধে। এমনিতেও আমি যদি ফেরত যাই তাহলে আমার পুরো সেনার অর্ধেক আমি নিজেই শেষ করে দেব। সব সেনাপতির স্বার্থপরতা আমি দেখেছি। এখন কারো উপরেই আমি বিশ্বাস করতে পারতেছি না। আসলেই এতগুলো বিশ্বাসঘাতকতাটা হলো আমার সাথে কিভাবে? তাদেরকে বিশ্বাস করি আমি, কিন্তু একটা জিনিস দেখেছি সব ক্ষেত্রে জিনরাই বিশ্বাস ভেঙেছে আমার। তাই তো এবার আমি মানুষদের উপরে বিশ্বাস করেছি। আদৌ কি সে বিশ্বাস সিগমা রাখবে কিনা আমি জানি না, তবে আমার আস্থা ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আমরা দুজনেই পানির উপরে উঠলাম। একটু আগে আমি আর সিগমা পিরানা মাছের কাবাব খেয়ে আসছি। সেই নির্জন বটগাছের নিচে বসে। মশলা ছাড়া মাছের কাবাবটা বেমানান হয়ে গেছে। লবণের অভাবটা সমুদ্রের পানি পূরণ করেছে। আমি আর সিগমা রাজ্যের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পর সিগমা একটা সাদা ঘোড়া হয়ে গেল, একদম সাদা টকটকে ঘোড়া। এই প্রথম আমি এত সাদা প্রাণী দেখতে পেলাম। যাই হোক, সিগমা যে এত সুন্দর সাদা প্রাণীতে রূপ নিতে পারে সেটা আমি জানতামই না। হিগমার কাছে তো লাল জাদু, তাহলে কি ও লাল প্রাণী হবে? বিষয়টা দেখার প্রয়োজন তো। আমরা দুজনে রাজ্যের দিকে পাড়ি দিলাম। এসব আজে বাজে কথায় কোনো কান দেওয়া যাবে না। রাজ্যে ফিরে ওই জলপরীর বাসিন্দাদের আটক করতে হবে, না হলে ওরা মুখ খুলবে না। আমি বুঝতে পারছি একটু করা তো হতে হবে, যেহেতু আমি রাজা। আমরা রাজ্যে পৌঁছে গেলাম। বিশাল গেটের কাছে এসে দেখতে পেলাম এখানে কাঠের বিশাল দরজা ছিল, কিন্তু দরজাটা ভেঙে পড়ে আছে। সামনে আমি লাশ দেখতে পাচ্ছি অনেকের। বিষয়টা দেখেই
বুঝতে পারলাম এখানে যুদ্ধ হয়েছে, ভিতরে বাড়িঘরে আগুন জ্বলতেছে। কোনো রাজ্য এভাবে হামলা করছে বুঝতে পারছিলাম না। তবে যেটা দেখলাম, কয়েকজন আকাশপরীর সৈন্যরা নিহত হয়ে পড়ে আছে। তাদের ডানা দেখে আমি বুঝতে পারলাম যে এটা তারা। আমাদের বুঝে নিতে সমস্যা হলো না যে কারা হামলা করেছিল এখানে। আমি আর সিগমা ভিতরে ঢুকতে যাব, এমন সময় পাশ থেকে 50 জনের মতো ডানাওয়ালা আকাশপরীর সেনা এসে আমাদের ঘিরে ধরলো। আমি তাদের দেখে আমার ত্রিশূলটা বের করব, তার আগেই তাদের একজন আমার আর সিগমার উপরে একটা জাল ফেললো। আবারও জালে আটকা পড়ে কাবু হয়ে গেলাম আমরা। আমাদের কাবু করে দিল। জালের মধ্যে ইলেকট্রনিক ছিল, যেটার দারুণ আমি শক খেয়ে বেহুশ হয়ে গেলাম। তারপরে কি হলো আমি বুঝলাম না। আমি যখন চোখ খুললাম, নিজেকে আবিষ্কার করলাম আমি কয়দিখানায় বন্দি। আমার সাথে রয়েছে সিগমা, সেই সাথে রিনিতাকেও আমার সাথে রাখা হয়েছে। আমি দেখতে পেলাম সাথে রিনিতা, মন্ত্রী, রাজা হ্যারিকাস টিটান ও তার ছেলে আছেন। মহারাজ, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। আপনার কিছু হয়নি তো? না, আমি ঠিক আছি, কিছুই হয়নি আমার। মহারাজ, আপনি যাওয়ার 2 দিন পরেই আমাদের উপরে আকাশের ফেরেশতারা আক্রমণ করে। মানুষ হলে তাদের সাথে আমরা যুদ্ধ করতে জয়ী হতে পারতাম, কিন্তু তারা তো ফেরেশতা ছিল। তারা ডানা দিয়ে পাখির মতো উড়তে পারে। তাদের সাথে আমরা কিভাবে পেরে উঠবো বলেন? আর তাদের সাথে জাদুকর হিমাগৌশ এসেছে। তারা এখানে কি রাজা হ্যারির জন্য এসেছে? না মহারাজ, ওই ফেরেশতাগুলো এসেছে রাজা হ্যারির মেয়ের জন্য, আর হিমাগা এখানে এসেছিল রানের জন্য। ওরা রাজকুমারীকে তুলে নিয়ে গিয়েছে। বলেই হ্যারি কাঁদতে শুরু করলো। আচ্ছা রিদিতা, সিগমা তোমার জন্য এসেছে, তাহলে তোমাকে বন্দি করেছে কেন? সিগমা আমার গলা থেকে আপনার লকেটটা বের করে নিয়ে গেছে। রকেট নিয়ে গেছে? আমি ভয়ে ভয়ে রিদিতার হাতে হাত দিলাম, কিন্তু কিছুই হলো না। তাহলে আমার ধারণা সঠিক, এই রকেটটার সাথে কি সম্পর্ক হিগমার? আমি বুঝলাম না। হিগমারা হয়তো যেটা দরকার ছিল সে সেটা পেয়ে গেছে। আচ্ছা, ভবিষ্যতের আমি তো আমার যাতে সুবিধা হয় সেই জন্যই তো সেই রকেটটাকে আমাকে দিয়েছে। হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার কাছে সব প্যাচ এখন খুলে গিয়েছে। ঠিক এমন একটাই রকেট আমার বোন রিদির গলায় আছে। আমি মানসিক চাপে সেটা ভুলে গিয়েছি। আর এই রকেটটা সব ধরনের শক্তিকে কমিয়ে দেয়। কারো উপরে কোনো জাদু কাজ করবে না যদি এটা কখনো কেউ পড়ে। তাই তো রিদির কাছে যখনই আমি থাকতাম, কোনো পরী আমার কাছে আসতে পারতো না। আর সেই দরবেশ সবসময় আমাকে রিদির কাছেই থাকতে বলেছে, হয়তো এই কারণে। আর যারা যখন জাদু করেছে রিদির উপরে, তার আগে থেকে রিদি এই রকেটটা হারিয়ে যায়। হ্যাঁ, এবার সব ক্লিয়ার হয়ে গেছে। আর এই রকেট অর্থাৎ লকেটটাকে দিয়ে রাজা হিরোলাস যখন আমাদের জীবন ফিরিয়ে দিয়েছিলেন, তিনি রিদির গলায় এটা পরিয়ে দেন। বিষয়টা আমার কাছে এবার অনেকটা পানির মতো হয়েছে। আর সেই রকেটেই মনে হচ্ছে আমার সেই কালো জাদুর গুহার নকশা। আর হিগমা তো চলেই গেছে মনে হয় এতক্ষণ। ও যদি পেয়ে যায় সেটা, তাহলে তো ওকে হারানো আমার পক্ষে অসম্ভব। যে করে হোক আমাকে ওকে আটকাতে হবে। ও কালো জাদুর ক্ষমতা পেয়ে গেলে পুরো পৃথিবী নিজের মুঠোয় করে নেবে। এমনিতেও ও আকাশপুরী সম্পর্কে জানে, জলপুরী সম্পর্কেও জানে, দানব রাজ্যের সম্পর্কেও জানতে ওর বেশি সময় লাগবে না। আর একবার যদি কালো জাদুর অধিকারী হয়ে যায় ও, তাহলে পুরো পৃথিবী ওপরে ও রাজ করবে। ও আমার থেকে অনেকটা শক্তিশালী, কারণ ও ওর শক্তিকে ব্যবহার করতে জানে। কিন্তু আমার এতদিন হলো আমি জানি না কিভাবে ব্যবহার করতে হয়। শুধু দেখানোর মতো যুদ্ধ করতে পারি, ধ্বংসটাই করতে পারি আমি। বেশি জোশ নিয়ে যুদ্ধ করতে যাই তো, তাই মায়ের খেয়ে শেষে ফিরতে হয়। আমি চুপ করে বসে বসে এসব ভাবছিলাম। এখানে আকাশপুরীর সৈন্যরা কি করতেছে? তারা এই রাজ্যকে নিজেদের করে নিয়েছে। আর সিগমা? সে তো আকাশপুরীর রাজার একজন সাধারণ মিত্র। সাধারণ মিত্র নই, রাজা হ্যারিকাস। সেই এই পুরো দুনিয়ার রাজা হতে চায়, তাই তো তার এত কষ্ট, এত শ্রম তার। এখন কি করবেন মহারাজ? আমার এখান থেকে যাওয়াই ঠিক হয়নি। আমাকে এখন এখান থেকে বের হতে হবে। কিন্তু কিভাবে? আমার ত্রিশূল? আমি কোমরে হাত দিলাম, কিন্তু ত্রিশূলের কোনো হদিস পেলাম না। এটা কোনো কথা হলো? আমার ত্রিশূল নিয়ে গেছে ওরা। আমি কি করবো এখন? আম্মা, আমাকে বাঁচাও। আমি এখানে থাকবো না আর। আমার টাইম মেশিন কোনে? আমি যুদ্ধহীন একটা সময় চলে যাব। কোথায় ভাবলাম এখন থেকে বের হয়ে হিগমার পিছনে যাব, কিন্তু এখানে মনে হচ্ছে বন্দী হয়ে থাকতে হবে।
সিগমা, কিছু একটা করুন, আমাদের তো হিগমাকে যেভাবে হোক আটকাতে হবে। হ্যাঁ মহারাজ, কিন্তু আমি এখন কিছুই করতে পারবো না। কেন সিগমা? হিগমা আমার সব ক্ষমতা ওর করে নিয়েছে। ও আগের থেকে অনেক শক্তির অধিকারী হয়ে গিয়েছে। ও শক্তির শোষণ মন্ত্র ও নিজের আয়ত্তে করে নিয়েছে। কি? হ্যাঁ মহারাজ, এখন ও যদি কালো জাদু করে নিজের করে নেয় তাহলে পুরো দুনিয়াই ওর। আমাদের আর কিছুই করার থাকবে না। দেখলাম সিগমা অনেক ভয় পেয়ে গেছে এখন। এমন ভয় ওর চোখে আগে কখনো দেখিনি। আসলেই শক্তি থাকলে মানুষ কতই না সাহসী হয়ে যায়, কিন্তু সেই শক্তি চলে গেলে মানুষ একদম ভীতু হয়ে যায়। সিগমাকে আমি বোঝাতে চেষ্টা করলাম না, কারণ আসলেই ওর মাঝে আর ক্ষমতা নেই। সিগমা অনেক ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু অনেক অজ্ঞ ছিল তার ক্ষমতার ব্যাপারে। যেমন আমিও অজ্ঞ। আমি মাটিতে বসে পড়লাম। কি করব ভেবে পাচ্ছিলাম না, মাথা কাজ করতেছিল না। না, এভাবে হতে দিলে চলবে না। আমার মাথা শান্ত করে ভাবতে হবে। আমি আমার চোখ বন্ধ করলাম, আশেপাশে পানি আছে কিনা অনুভব করতে লাগলাম। আমাকেও আমার পুরো শক্তি ব্যবহার করতে হবে। আমি আর এই ছোট্টখাটো ক্ষমতা নিয়ে ওদের সাথে যুদ্ধ করতে চাই না। মহারাজ, আপনি নিচে বসেছেন কেন? আমি আমার জামা খুলে দিচ্ছি, সেখানে বসুন। এখন রাজার স্টাইলে বসার সময় নেই মন্ত্রী। অনেক হয়েছে বাচ্চা বাচ্চা খেলা। আমি চাই না কারো বেশি ক্ষতি করতে এই সময়ে, কিন্তু এখন দেখছি কিছু না করলে আমারই ভুল হবে। কি করতে যাচ্ছেন? সবাই তো সাঁতার কাটতে পারেন। কেন? কারণ সুনামি হবে এখন। আমি বলার সাথে সাথেই সমুদ্রে পানি আছড়ে পড়লো পুরো রাজ্যের উপরে। আমি আস্তে আস্তে আমাদের কক্ষে প্রবেশ করতে লাগলাম। এটাই তো আমি চাচ্ছিলাম। আমার শুধু পানি দরকার ছিল। আমি পানিতে হাত দিলাম। আমার কোনো জলমানব কিংবা মানব সৈন্যের দরকার নেই এখন। এই পানির সৈন্যরাই আমাকে এখন সাহায্য করবে। আমার ক্ষমতাও তাই একটা, আমি এটাকে ব্যবহার করি। এটা কি কোনো জাদুর শক্তির থেকে কম? আশেপাশে যত সামুদ্রিক প্রাণী ছিল আমি সবগুলোকে ডেকে দিলাম। এবার খেলা হবে। পানি আস্তে আস্তে আমাদের কক্ষে ভরতে লাগলো। সবাই আতঙ্কিত হয়ে গেল। মহারাজ, এসব কি হচ্ছে? আমার বিশ্বাসই হচ্ছে না আপনি সেই ইতিহাসের জলের দেবতা। আমি কোনো ইতিহাসের দেবতা নই। আমি হারকিউমাস। এখন থেকে জলের নতুন রাজা হারকিউমাস টিটান। জি মহারাজ। হ্যারি কুর্নিশ করলো আমাকে, সেই সাথে সবাই কুর্নিশ করলো আমাকে। মহারাজ, এই ঘর তো পানিতে ভরে যাচ্ছে। এখন কি করবেন মহারাজ? চিন্তা কিসের? আমার সেনা এখনই চলে আসবে। মহারাজ, আমাদের সব সেনাদের ওরা মেরে ফেলছে। আয়রে আমার, আয়রে বলার সাথে সাথে বিশাল একটা তিমির মাছ ধাক্কা দিল দেয়ালের সাথে। আমাদের যে কয়দাখানে রাখা হয়েছে তার দেয়াল জোরজোর করে ভেঙে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। বাইরে পানি বেশি ছিল, তাই ভেতরে সেটা ঢুকতে লাগলো। নিন, আমার সৈন্য চলে আসছে। এসব মানুষের থেকেও বেশি ক্ষতিকর। সবাই এক এক করে একটা ডলফিনের উপরে উঠতেছিল। হঠাৎই একটা আকাশপরীর সেনা উড়ে আসলো আমাদের উপরে হামলা করার জন্য। সে হৃদিতা ধাক্কা দিয়ে ডলফিনের ওপর থেকে ফেলে দিয়ে পানির মধ্যে নিয়ে গেল। হৃদিতা সাঁতার কাটতে পারে না, তাই আমি লাফ দিলাম পানিতে। আমি দূরে থেকেই দেখতে পেলাম হৃদিতা কষ্ট পাচ্ছে, কেমন যেন করছে। ওর শরীর থেকে কেমন একটা লাল আলো বের হয়ে যাচ্ছে। আমার পাশে থাকা হাঙরকে ইশারা করলাম আকাশপুরের সেই সেনাকে চিবিয়ে খেয়ে ফেলতে। ওদের কিছু মুখ দিয়ে বলতে হয় না, মনে মনে যেটা বলি ওরা আমার চোখ দেখেই বুঝে যায় সেটা। আমি খুব তাড়াতাড়ি হৃদিতার কাছে চলে গেলাম। ওর কাছে ফিরতেই একটা আলোর ঝলক হয়ে গেল, যেটার জন্য আমি কিছুই দেখতে পেলাম না। আমি চোখ খোলার পর অবাক হয়ে হৃদিতার দিকে তাকিয়েছিলাম। অনেক অবাক করার বিষয় হয়ে গেল। ঠিক আছেন? আমি হৃদিতাকে জিজ্ঞাসা করলাম। হুম। তাহলে চলেন, আমি মুচকি এসে বললাম। আমি পানিতে কথা বলতেছি কিভাবে, আর কিভাবে বা শ্বাস নিচ্ছি? কারণ আপনি একজন জলপরী, আমি মুচকি এসে বললাম। কি? হ্যাঁ। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেটা হয়তো আপনার বাবা ভালো করে বলতে পারবেন, কিংবা অন্য কোনো রহস্য থাকতে পারে। থাক, এ বিষয়ে পরে দেখা যাবে। হুম। বুঝলাম না, ও জলপরি হলো কিভাবে? সেদিনও তো পানিতে পড়েছিল, সেদিনও তো শ্বাস নিতে পারছিল না। তাহলে আজকে হঠাৎ এটা হলো কেন? নাকি অন্য কিছু আছে এটার মাঝে? সেটা আমি বুঝলাম না। আমি হৃদিতাকে নিয়ে উপরে উঠলাম। সবাই অবাক হয়ে গেল হৃদিতাকে দেখে, কিন্তু অবাক হওয়ার মতো সময় এটা না, কারণ আকাশপুরীর বিশাল একটা সেনা আমাদের সামনে চলে আসছে। হ্যারিকাস। জি মহারাজ। আপনি ওদের নিয়ে একটা নিরাপদ জায়গায় চলে যান। জি মহারাজ। কিন্তু আপনি একা লড়বেন এদের সাথে?
আমি একা কোথায়? আমার হাত উঁচু করলাম, সাথে সাথেই জলের বিশাল একটা সেনা আমার পেছনে উপস্থিত হয়ে গেল। এবার হবে আসল মজা। ঝুঁকি না নিলে নাকি কিছু শেখা যায় না? তাই আমিও নিচ্ছি আমার জীবনের ঝুঁকি। হ্যারি সবাইকে নিয়ে পেছনের দিকে চলে যাচ্ছিল। আমার সামনে বিশাল সেনা, যারা ডানা দিয়ে উঠতেছিল। আমি অনেকটা ভয় পাচ্ছি, তারপরও ভয় আমাকে কাটাতে হবে। এদের সাথে আমাকে একাই লড়তে হবে, না হলে আমি কিভাবে শক্তিশালী হব? এখানে তো হিগমাকে হারাতে হবে, আবার সেখানে সেই এলিয়েনটাকে কিছুই করার নাই। এখন এই রাস্তায় আমাকে আমার ভাগ্যে নিয়ে আসতে, এখন শেষ তো দেখতেই হবে। কিছু সেনা উঠতে উঠতে রীতি তার পিছু নিতে লাগলো। আমি পানির বিশাল সুনামি ফেললাম তাদের উপরে, তারা পানিতে তলিয়ে গেল। অবশ্য মরবে না, তাই আমি কিছু হাঙর পাঠালাম তাদেরকে মেরে ফেলার জন্য। বাকি বিশাল সৈন্য আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়ালাম একটা বিশাল আকার তিমির উপরে। দেখলাম সৈন্যগুলো উড়ে হামলা করার জন্য আমার দিকে আসছিল। আমিও প্রস্তুত হলাম, জানি না কি হতে চলেছে, কিন্তু যা হবার ভালোই হবে। ডানাওয়ালা সেনাদের হাতে রয়েছে বল্লম, তলোয়ার। আমাকে একটা আঘাত করলেই আমি মারা যাবো হয়তো। সবগুলো সেনারা আমার কাছেই চলে আসলো, আমার সাথে যুদ্ধ করতে চায়। তারা চলে এসেছে। আমি তাদের কাছে আসতে দেখেই পানিতে ঝাঁপ দিলাম। পানির নিচে আমি চলে গেলাম। তারাও আমার পিছনে চলে আসলো। প্রায় 500 সৈনিকের মতো হবে এক একটা, তাও আবার আকাশ মানব। এটা চিন্তা করা যায়? তাদের শক্তির সাথে আমি একা মানুষ কিভাবে পারবো? অবশ্য ওদেরকে পানিতে আনার পর আমার প্লাস পয়েন্ট বেড়ে গেল, কারণ পেছনে থেকে একটা মেরে ফেলেছিল আমার পানির সেনারা। আমি সাঁতার কেটে যাচ্ছিলাম আমার সামনে যাব, এমন সময় আমার সামনে 10 জন এসে দাঁড়ালো। বুঝলাম এদের সাথে আমার নিজের লড়তে হবে। আমার হাতে কিছুই নাই, আর তাদের হাতে তলোয়ার রয়েছে। কিন্তু আমার যে এই পানি অস্ত্র, পুরো রাজ্যে আমি তো পানির বন্যা করে ফেলেছি। আমি পানিতে হাত ঘোরাতে লাগলাম, সারা পানিতে আলোড়ন উঠে গেল। আমি নিজেই জানতাম না আমি কি করতেছিলাম। কেন জানি মাথায় চিন্তা আসলো এটা করতে, তাই করতে লাগলাম। আমি দেখতে পেলাম চোখের সামনেই পানির ঘূর্ণিঝড় তৈরি হচ্ছিল। খুব ভয়ানক একটা জিনিস এই ঘূর্ণিঝড়। আমি ঘূর্ণিঝড়টা নিক্ষেপ করলাম সেই 10 জনের সেনার উপরে। সেই টর্নেডো আঘাতে 10 জনই অনেক দূরে ছিটকে পড়লো। আমি আবারও সাঁতার কাটতে লাগলাম। আমি কিছুতেই বুঝতে পারতেছিলাম না এদের কোন মন্ত্রে পানির নিচে থাকার ক্ষমতা দিল হিগমা। আচ্ছা, আমার যে এসব শক্তি, এই শক্তিগুলো ও কি তাহলে এই জাদুর মধ্যে থেকে পেয়েছি? আমি কি জানি, সঠিক ধারণা করতে পারছি না আপাতত। আমি সাঁতার কাটতেছিলাম, হঠাৎ 4 জন আকাশে না আমাকে ধরে ফেললো। আমি কিছুতেই ছাড়াতে পারলাম না তাদের থেকে নিজেকে। আমাকে নিয়ে তারা পানির উপরে চলে আসলো, তারপর ডানা মেরে উপরে উঠতে লাগলো। আমাকে 4 জন ধরে রাখলো। আমি ওদের থেকে নড়তেও পারতেছি না। 2 জন আমার 2 হাত আর 2 জন আমার 2 পা ধরেছে, আমাকে ওপরে নিয়ে যাচ্ছে। আমি ওদের কার্যক্রম দেখেই বুঝলাম ওপর থেকে ওরা আমাকে মাটিতে ফেলে দিবে। যেটা ভাবলাম সেটাই হলো। ওরা আমাকে উড়িয়ে যেখানে মাটি আছে সেখানে নিয়ে আসলো, তারপর উঁচু থেকে ফেলে দিল। এত উঁচু থেকে পড়লে যে কেউ মারা যাবে, আমার ক্ষেত্রেও সেটাই হবে, আমিও মারা যাব। আমি প্যারাশুট ছাড়াই নিচে পড়তে লাগলাম। এবার আমি একটু জোরে চিল্লিয়ে উঠলাম, আমার জীবন এখানেই শেষ। আমি বুঝতে পেরেছি। নিজের চোখ দুটি বন্ধ করে আমি আমার কাছে সবাইকে মনে করতে লাগলাম অনেকটা বোকামি করেছি জীবনে, যার জন্য আমার এমন দিন এসেছে। যাই হোক, চোখ বন্ধ করে সবাইকে ভাবতেছিলাম। এমন সময় আমার চোখের সামনে 2 জন মানুষ চলে আসলো, অচেনা মানুষ। আমার কাছে এমন মনে হচ্ছিল আমার আশেপাশের সময় সব থেমে গেছে। আমার সামনে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে, একজন মহিলা আর একজন পুরুষ। মহিলা পুরো সাদা একটা জামা পরে আছে, আর পুরুষ লাল একটা জামা পরে আছে। আর দূরেই আমি কালো জামা পরা আরেকটা মানুষকে দেখতে পেলাম, যে কিনা দূর থেকেই লাল চোখে আমাকে দেখে যাচ্ছে, কিন্তু কাছে আসছে না। আমাকে দেখেই লাল জামা পরা লোকটা বলতে শুরু করলো, এই দিনের অপেক্ষায় ছিলাম আমরা অনেক দিনের, তবে এমনটা আশা করিনি কখনো। চেয়েছিলাম নিজের বংশধরের কেউ আমাদের এই ক্ষমতাগুলোর অধিকারী হবে। হয়েছে ঠিকই, কিন্তু সে সবচেয়ে বেশি শক্তিশালী হলো, তার আবারও নিয়ম ভালো না। ছেলেটা যে এমন কিছু করবে আমি ভাবতে পারি নাই। কিন্তু কি করার, এখন ওকে মুক্ত করে ফেলবে। কালো লোকটার দিকে তাকিয়ে বলল লাল লোকটা, আপনারা কারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা আমার সামনে আসলেন কেন? আমরা আমাদের পরিচয় জানার সময় হয়তো তোমার কাছে নেই।
মনে করো আমরা দুজন হলাম তোমার কাছে যে ক্ষমতাগুলো আছে সেগুলোর বন্দিরূপ। মানে? তুমি নিশ্চয়ই ভাবতেছ তোমার মধ্যেও তো লাল ও সাদা জাদুর ক্ষমতা রয়েছে, তাহলে তুমি ব্যবহার করতে পারো না কেন সেগুলো, তাই না? হ্যাঁ। কারণ তোমার সেই ক্ষমতাগুলো আমরা দুজনেই, আর আমার দুজনের এই কালো জাদুর সাথেই বন্ধি। তাহলে সেই দুইজন কিভাবে ব্যবহার করে? তারা আমাদের বংশধর, তাই তাদের ক্ষেত্রে এসব সমস্যা হবে না, কিন্তু তোমার। দুজনেই দেখলাম পিছনে তাকালো, দেখলাম কালো লোকটা অদৃশ্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অবাক হলাম দেখে। হিমগা নিশ্চয়ই সেই গুহা থেকে কেরালাকে মুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এবার আমাদেরও পালা। বালক, তুমি সময় নষ্ট করো না। যদি আমাদের ক্ষমতা ব্যবহার করতে চাও তাহলে এক্ষুনি তলোয়ারের কাছে চলে যাও। সেখানে গিয়ে যে ত্রিশূলটা আছে সেটাকে পুরো ভেঙে দাও। আমরা মুক্ত হয়ে যাব। আমাদের সব শক্তি তখন তোমার মাঝে চলে যাবে। কিন্তু আমি তো এখন কিছুক্ষণ পরে মারা যাব। হাসালে তুমি, তুমি জানোই না তোমার কাছে এখন কেমন শক্তি আছে। তুমি হিরান আর হিরানার বংশধর, তাদের সকল ক্ষমতা তোমার মাঝে। সে দুজন আবার কে? তোমার আদি পিতা মাতা। তোমার কাছে যার ত্রিশূল আছে সেটা হলো ইয়ানার, যাকে সমুদ্রের রানী বলা হতো। আর হিরান যে ছিল আগুনের রাজা, যার তলোয়ার তুমি ব্যবহার করো। কিন্তু আমি তো এখন আকাশ থেকে পড়তেছি। এত চিন্তা কিসের বৎস? তোমার কাছে দুজনের শক্তি রয়েছে, তারা তো আমাদের মতোই বন্দী নয়। শুধু বিশ্বাস রাখো নিজের মনে। সাথে সাথেই দুজন অদৃশ্য হয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম যেখানে শেষ ছিল আকাশে, সেখানে থেকেই আবার পড়তে শুরু করলাম। মানে এতক্ষণ সময় আটকে ছিল। কি অদ্ভুত বিষয় হলো, এমন কিছু একটা হবে ভাবতে পারিনি। এটা নিয়ে পরেও গবেষণা করতে পারবো। দুজনের কথা এখন ভাবতে লাগলাম। আমার কাছে এত ক্ষমতা আছে আর আমি শুধু ভাবতাম আমার কাছে শুধু পানির শক্তি আছে। আমি চোখটাকে বন্ধ করলাম। এখন আমার সব ভয় হারিয়ে গেছে। আমি চোখ বন্ধ করার পরপরই আমার ত্রিশূলটাকে অনুভব করতে পারলাম। মনে হলো সেটা আমার কাছেই আসছে খুব তাড়াতাড়ি। আমি যখন মাটিতে থেকে অনেকটা ওপরে, তখনই ত্রিশূলটা আমার হাতের মুঠিতে চলে আসলো। সেই সাথে দেখলাম ত্রিশূলটার সাথে করে বিশাল পানিও নিয়ে আসছে। যেখানে নামলাম সেখানে এখন নদী হয়ে গেছে। এবার আসো চান্দু, কে আসবে? আমার হাতে এখন আমার ত্রিশূল চলে আসছে। আমি এখন পুরো আকাশপুরি ধ্বংস করে দেব। আমি কাউকে ছাড়বো না। এখন আমি চোখটাকে বন্ধ করলাম। এবার আমি একটা মহিলাকে দেখতে পেলাম যে ত্রিশূলের জায়গায় দাঁড়িয়ে আছে। আমি তার হাতের দিকে হাত দিয়েছি, সে আমার হাতের উপরে হাত রাখলো। এখন থেকে এই ত্রিশূল তোমার। শুধু এটা নাই, এই সমুদ্রে যা দেখছো সব তোমার, সব তোমার আদেশ শুনবে। আপনি কে? হিরানা। এটা বলে সে অদৃশ্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম না কি হলো। আমি পানির উপরে দাঁড়িয়ে আছি হাতের ত্রিশূল নিয়ে। আমি শক্ত করে ধরলাম ত্রিশূলটা। আমার শরীরে সাদা হয়ে উঠল। আমি নতুন কোনো শক্তির অনুভব করলাম আমার মাঝে। এটা আমার কাছে নতুন, কিন্তু এমন মনে হচ্ছিল এসব আমার কাছে অনেক আগে থেকে ছিল। আমি পানির বিশাল সুনামি তুললাম, সেটার ওপরে দাঁড়ালাম আমি। আর পানি আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। সুনামি আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল খুব শীঘ্রই। এবার একটা একটাকে ধরে আমি মারবো। এদের সাইজ করে আমাকে হিগমার 12টা বাজাতে হবে। আমি এগিয়ে যাচ্ছিলাম আবার আমার রাজ্যের দিকে। সেদিকে গিয়ে দেখলাম আকাশ সেনারা হৃদিতার পিছু নিচ্ছে। আমি তাদের পিছনে বিশাল সাগরের ঢেউ নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তারা পানি থেকে কিছুটা ওপরে দিয়ে উড়ে বন্দীদের আবার বন্দি করতে চাইছিল, কিন্তু আমি থাকতে সেগুলো হয় কিভাবে? আমি পানির ঢেউ ওদের উপরে ফেলে ওদেরকে তলিয়ে দিলাম পানির মধ্যে। ওরা সবাই পানির নিচ দিয়ে সাঁতার কেটে উপরে ওঠার চেষ্টা করতেছিল। এবার হবে আসল খেলা। এদের বেশিরভাগ সেনাই আমার সেনার দ্বারা আহত হয়েছে, অনেক নিহত হয়েছে, কিন্তু বেশিরভাগই এখন আমাকে ঘিরে ধরেছে। আমার চারপাশ দিয়ে শুধু আকাশ সেনাই। তবে এটা আকাশ না যে এরা আমার উপরে কিছু করবে, এটা পানি। আমি ত্রিশূলটা জোরে শক্ত করে ধরলাম। আমার চারপাশের সেনারা আমার কাছে চলে আসলো আমাকে আক্রমণ করার জন্য। এবার সাথে সাথে আমার পুরো শরীর সাদা হয়ে গেল। আমার শরীর দিয়ে সাদা আলো বের হতে লাগলো। আমার চোখ দুটো সাদা হয়ে গেল। আমি এবার ওদের দিকে তাকালাম। হ্যাঁ, আসো এবার চান্দুরা। আমার কাছে এখন সমুদ্রের রানীর শক্তি রয়েছে, তার পুরো শক্তি আমি ব্যবহার করতে পারবো এখন।
দেখা যাক সমুদ্রের মাঝে এখন তোমরা নতুন সমুদ্রের রাজাকে হারাতে পারো কিনা। আমি ত্রিশূল দিয়ে একটাকে আঘাত করলাম, ত্রিশূল দিয়ে যাকে আঘাত করলাম তার পেটে ত্রিশূলটা গেল, সাথে সাথেই বড় সড়ো একটা ব্লাস্ট হলো। ধামাকা অনেক বড় ছিল এবং বুঝলাম আমার ত্রিশূল একটা এনার্জি বল তৈরি করেছিল ওর পেটে ঢোকার পর, যেটার জন্য আমার সামনে অনেক আকাশ সেনা নিহত হয়। এবার পেছন থেকে একজন এগিয়ে আসলো, আমি আমার ত্রিশূলটা দিয়ে তার গলায় চালিয়ে দিলাম। পাশে আরেকজন আসলো, আমি সেটাকে আমার বাম হাত দিয়ে ধাক্কা দিলাম, সাথে সাথেই হাত থেকে মনে হলো কিছু একটা বের হলো আমার সাথে। আমি নিজেও ভাবিনি আমার হাত থেকে একটা এনার্জি বল বের হবে। এই এনার্জি বল অনেক কাজের জিনিস, একটা বড়সড় এনার্জি বল বানালে সেটা পুরো রাজ্যকে ধ্বংস করে দিতে পারে। না, এদের সাথে এভাবে হচ্ছে না। আমি এখনো ভালো করে জানি না আমার মাঝে